ডেডলাইন কমিউনিকেশনস প্রাইভেট লিমিটেড। আপনারা দেখছেন এক্সপ্রেস নিউজ, খবর নেয়, খবর দেয়। নমস্কার, লোকসভার দখলদারিতে আমি সব্যসাচী আপনাদের সঙ্গে সকাল 8টা থেকে আপনাদের সঙ্গে আছি। রাজ্যের যে বিভিন্ন জায়গায় যে 8টি লোকসভা কেন্দ্রে নির্বাচন হচ্ছে, সেই নির্বাচনের পুঙ্খানুপুঙ্খ রিপোর্ট আমরা আপনাদের সামনে তুলে ধরছি। নির্বাচন আপাতত শেষ, মানে এক কথায় চতুর্থ দফার নির্বাচন শেষ। বিভিন্ন জায়গা থেকে, বিভিন্ন ভোট কেন্দ্র থেকে ইভিএমগুলি তাদের যেখানে সেল্টারের জায়গা তৈরি হয়েছে সেখানে যাওয়ার প্রস্তুতি শুরু হয়ে গেছে এবং বিভিন্ন জায়গায় বেশিরভাগ ক্ষেত্রেই পৌঁছে গেছে। আর এই নির্বাচন এক কথায় যদি আমরা বলতে যাই, তাহলে ছোট ছোট বিক্ষিপ্ত যে সব ঘটনাগুলি ঘটেছে ওগুলোকে যদি আমরা একটু দূরে, মানে বিগত নির্বাচনে যে ধরনের ঘটনা ঘটেছে সেই তুলনায় একদম অতি নগণ্য বলা যেতে পারে এই চতুর্থ দফার নির্বাচন পর্যন্ত যে ঘটনা ঘটেছে। তো ওই বিক্ষিপ্ত ঘটনাকে যদি আমরা সরাতে পারি এবং বিরোধী এবং শাসক দলের কথা এবং বিরোধীদের কথা সেই অনুযায়ী যদি বলি, তাহলে এক কথায় বলতে হয় ভোট এখনো পর্যন্ত শান্তিপূর্ণ। সেই শান্তিপূর্ণ নির্বাচনের যারা সব থেকে বড় যদি ক্রেডিট কাউকে দিতে হয় তাহলে বলবো যে নির্বাচন কমিশন। তাদের যে চিন্তা ভাবনা, তারা যেভাবে সুকৌশলে তাদের কাজ করে যাচ্ছেন এবং প্রথম দফা, দ্বিতীয় দফা, তৃতীয় দফা, এই নিয়ে চতুর্থ দফা এবং আরও 3টি দফা এখনো পর্যন্ত বাকি। তারা যদি ওই 3টি দফাকেও ঠিকঠাক শূন্য, মানে একদম এইরকম শান্তির সাথে নির্বাচন সম্পূর্ণ করতে পারেন, তাহলে মনে হয় আমাদের গায়ে যে দাগ লেগে আছে, যে অস্বস্তির মধ্যে দিয়ে আমাদেরকে মানে চলতে হয়, যে বাংলার নির্বাচন মানেই রক্তক্ষরণের নির্বাচন, বাংলার নির্বাচন মানেই বোমের নির্বাচন, বাংলার নির্বাচন মানেই গোলাগুলির নির্বাচন। সেই নির্বাচন থেকে অনেকটা ওই মানে যে আমাদের গায়ে যে দাগ লেগে আছে সেখান থেকে কিছুটা হলেও নিষ্কৃতি পাবো। তবে একটা কথা এখনো পর্যন্ত ভালোভাবে বলা যেতেই পারে, যদি কালকের রাত্রের কেতুগ্রামের ঘটনাকে আমরা বাদ দিই, তাহলে এখনো পর্যন্ত বোমাগুলির কোনো ঘটনা সেইভাবে কিছু পড়েনি। বা প্রত্যেকটা নির্বাচনে আমরা যেমন দেখেছি, পঞ্চায়েত বলুন বা পৌরসভা বলুন বা 21 বিধানসভা বলুন, যেভাবে দেখা গেছে কেমন, এমনকি শুধু মানে ব্যালট পর্যন্ত খেয়ে নেওয়ার জায়গা পর্যন্ত দেখা গেছে, সেই জায়গা থেকে এক কথায় খুব ভালোভাবে এই নির্বাচন চলছে এবং চলেছে। সেই জায়গায় আজকের যে এই বিষয়টা নিয়ে আমরা আলোচনা করব, একদম শেষ লং রেসে আপনাদের সামনে আমরা নিয়ে আসতে পেরেছি আমাদের বিশেষ অতিথি, দুর্গাপুর পশ্চিমের বিধায়ক লক্ষণ ঘড়ুই। লক্ষণদা, স্বাগত তোমাকে আমাদের অনুষ্ঠানে। নমস্কার। লক্ষণদা, মানে যদি আমি তোমাকে বলি যে তুমি সকাল থেকে বিভিন্ন জায়গায় ঘুরলে, তোমার মানে তোমার যে এলাকা, সেই এলাকা অনুযায়ী তুমি দায়িত্ব রয়েছে দুর্গাপুর বর্ধমান লোকসভার, ইনি এখানে দিলীপ ঘোষ, তার সঙ্গে রয়েছে তুমি, তার প্রতি মুহূর্তে তার সঙ্গে চলছো। এক কথায় বলতে গেলে তোমাকে যদি সারথীর ভূমিকায় বলা যায়, আমি একটুও ভুল বলবো না। এই জায়গায় দাঁড়িয়ে তোমার চোখে বিগত দিনের নির্বাচন আর আজকের নির্বাচন তুমি কিভাবে দেখলে? বিগত দিনের নির্বাচন আমরা দেখেছি যে সত্যি কথা বলতে কি, যেভাবে রিগিং, যেভাবে ভোটের আগের দিন বাড়ি বাড়ি থ্রেটনিং এবং বোমের আওয়াজ, মার্ডার, অনেক কিছু ঘটেছে। কিন্তু সেক্ষেত্রে অনেকটাই ব্যতিক্রম হয়েছে, না কিছু নেই। কিছু ক্ষেত্রে থ্রেটনিং করা হয়েছে, লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ করে দেওয়া হবে, কাজ বন্ধ করে দেওয়া হবে, হ্যাঁ, ভোট দেখা যাবেন না, চেষ্টা করেছেন, কিন্তু সেটার সংখ্যায় খুব কম, 10%, 15% বলতে পারি। মোটের ওপর আগের থেকে এবারের ভোট আমি মনে করি অনেকটাই ভালো হয়েছে, পজিটিভ হয়েছে। তার একটাই কারণ, তৃণমূল কংগ্রেসে যারা গুন্ডা, যারা বদমাস, তারা বুঝতে পেরেছেন হাওয়া বদলাচ্ছে, পরিস্থিতি বদলাচ্ছে, পরিবর্তন হচ্ছে, বিজেপি আসছে, বিজেপি জিতছে, তাই তারা অনেকটা শুধরে গেছে। আমার মনে হয় সেই কারণেই আজকে দু একটি বিক্ষিপ্ত ঘটনা ছাড়া ভোট আমি মনে করি শান্তিপূর্ণ হয়েছে। না, আমি যদি সকালবেলাতে বলি যে সকালবেলায় যখন আমি এই অনুষ্ঠান করছিলাম লাইভে এবং তোমার সঙ্গে আমি সরাসরি কথা বলছিলাম, সেখানে দেখা গেল যে প্রথমে তুমি বাধাপ্রাপ্ত হলে ভিড়িঙ্গির একটি স্কুলে, মানে একটি ভোট কেন্দ্রে যাওয়ার সময়তে। টিএন স্কুলে আমি যখন খবর পাই 6টার সময় বাজে, আমাদের এজেন্টরা গেছেন,
3জন এজেন্টকে ওখান থেকে ঘাট ধরে বের করে দেওয়া হয়েছে। একটা মহিলাকে তাকে মানে কী বলবো টানাহিলা করেছে, বের করে দেওয়া হয়েছে। আমি খবর পাওয়ার পর গেলাম, ওখানে যাওয়ার পর আমি ওই মহিলাকে আবার ওখানে গেটটা থেকে ঢোকার চেষ্টা করলাম। ওখানে দেখলাম ভিতরে তৃণমূলের কিছু মস্তান ভাই দাঁড়িয়ে আছে, তারা যখন যাচ্ছেন বের করে দেওয়া হচ্ছে। আমি যখন সামনে গেটে গেলাম, দেখার পর আমি বললাম আমাদের যুব মোর্চার মণ্ডল সভাপতি প্রসেনজিৎ, যাও সঙ্গে যাও, কি বলো বক্তব্য কিছু জেনে এসো। তারপর উনি গেলেন, তারপর দেখলাম আমাকে দেখতে পেলেন দূর থেকে, আর কিছু করেননি, মহিলা ঢুকে গেলেন। তারপরে আমরা আরেকজন কার্যকর্তা পাশের আমাদের যে গার্লস স্কুল আছে সেখানে নিয়ে গেলাম, তাকে বার করে দেওয়া হয়েছিল। তিনি বললেন কি জেনে বসে কি বললেন, 7টা বেজে গেছে আর ঢোকার জায়গা নেই, 7 টাইম পেরিয়ে গেছে আর ঢুকতে পারবেন না। আমি প্রেসকে ডাকলাম, ওখানে গেলাম আমরা। ওখানে যে পরে ওখানে আন্দোলন করছিলেন যে যিনি বসেছিলেন, গেটে বসে গেছিলেন, বসে আবার প্রেস এলো, প্রেস লাইভ করলো। তারপরে পিছনে বিষয়ে আমি এসডিওকে ফোন করলাম, এসে বললেন না চিন্তা করবেন না, আমি ঢোকার ব্যবস্থা করছি। অনেকক্ষণ পর তারপরে এসডিওকে বলার পর, ওসিকে বলার পর তারপরে সেখানে ঢুকলেন। আমি চলে যাব, আর সেই মুহূর্তে আমাদের ওখানকার যিনি প্রাক্তন কাউন্সিলর রমাপ্রসাদ হালদার, তার নেতৃত্বে পুরো একদল গুন্ডা বাহিনী সকালে মদরদ খেয়ে লক্ষণ ঘড়িখানে এসছে। এখানে আমার পিসফুলি ভোট হচ্ছে, এখানে ডিস্টার্ব করতে এসছেন, স্লোগান শাটন করে দিলেন। এবং মহিলা একজন, তিনি চোর চোর স্লোগান দিচ্ছেন। যারা চোর, যারা বাংলা মানুষ, তারা স্বীকৃতি পেয়েছেন টাকার পাহাড়, বোমার কারখানা, বালি তোলা, কয়লা, গরু পাচার, টাকার পাহাড় জেল কাটছেন একাধিক মন্ত্রী নেতা, তারা আমাদের চোর বলছেন। মানুষ বুঝতে পারছি। আমি আর রাস্তা ছিলাম, সেই মুহূর্তে সবজিওয়ালা ছিল, রাস্তা কিছু লোক পেরিয়ে যাচ্ছে, দাদা আপনি চলে যান, ভোট আমরা দেবো, চিন্তা করবেন না। ওরা ভয় পেয়ে গেছে, তারা কথা বলছে আপনি ভদ্রলোক, আপনি চলে যান, ওর সঙ্গে নোংরামি করবেন না, ওরা নোংরা লোক, চলে গেলাম আপনি, পাবলিক বলছে। আমি তারপরে চলে এসেছি। আমি চাই না অশান্তি, আমি বলেছিলাম মমতা হালদারকে বললাম আমি চাই শান্তিপূর্ণ ভোট হোক, কিন্তু যে ধরনের দেখলাম মুখে গন্ধ, খিস্তি করছে, উচ্ছৃঙ্খলা যাপন করছে, আমি ওসি ওখানে দাঁড়িয়েছিল, আমি বলে এলাম আমরা চাই শান্তিপূর্ণ ভোট হোক। চলে এসেছি, আবার 1 ঘন্টা পর বের করে দেওয়া হয়েছে। তা কিছু ঘটনা বিক্ষিপ্ত ঘটেছে, ঘটলেও মানুষ শান্তিপূর্ণ ভোট দিয়েছে, আমরা খুশি। মানুষকে আমাদের দুর্গম মানুষ যেভাবে লাইনে দাঁড়িয়ে ভোট দিয়েছেন, প্রায় 75% ভোট হয়েছে। হ্যাঁ, আমরা আশাবাদী অবশ্যই। আমি এই বিষয়টা নিয়ে যদি বলি যে ধরো মানে আমরা আমাদের কাছে যে ধরনের ইনপুট বা যে ধরনের তথ্য বিভিন্ন জায়গা থেকে আসছে, সেটা হচ্ছে যে প্রথম কথা হচ্ছে ওই ঘটনায় তুমি যাদের কথা বললে যে যারা তোমাকে মানে বাধাপ্রাপ্তের চেষ্টা করছিল, তাদের কাছ থেকে বিভিন্ন জায়গায় আসছে যে তুমি ওখানে ভোট প্রভাবিত করার জন্য, মানে যারা ভোটার ছিল তাদেরকে প্রভাবিত করার জন্য ওখানে ছিলে। আবার কেউ কেউ বলছে আর কি যে এখানের পরিস্থিতিটা খুব একটা ভালোর দিকে যাচ্ছে না দেখে লক্ষণ গড়ুই নিজের জায়গা থেকে নিজেকে ব্যাকফুটে নেওয়ার জন্য এই ধরনের একটা ঘটনা বা এই ধরনের একটা নাটকের জায়গা তৈরি করলো। আমার কোনো দায়ী পড়েনি। যেখানে ঘটনা ঘটেছে সে দুর্গাপুরের বেনাচিটি এবং আমাদের মায়াবাজারের মানা এবং আমাদের আমরাই, কাণ্ডেশ্বর, রাজবান এবং গোপালপুরের গ্রাম, যেখানে যেখানে ঘটনা ঘটেছে, ইনসিডেন্ট ঘটেছে, সেখানেই আমি গেছি। তার বাইরে কোনো একটা পা রাখিনি। সে সময় আমার নেই, আর সে আমার চিন্তাভাবনাও নেই। আমাদের একটা বিষয় ছিল মানুষকে ভোট দিতে হবে, শান্তিপূর্ণ ভোট হতে হবে, আমাদের এজেন্টরা ঢুকবে, বাধা দিলে তার মোকাবেলা করব। সেই মোকাবেলা কাজ আমি করেছি এবং সে মানুষ সেখানে সাই দিয়েছে, কর্মীরা সেখানে ঢুকেছে, ভোট সেখানে হয়েছে, তৃণমূল চেষ্টা করেছে, কিন্তু আজ পর্যন্ত কিছু করতে পারেননি। না, এই যে ধরো তোমাদের মানে এই যে লড়াই, এই যে তুমি যে কথাটা বলছো আর কি, তাতে তোমাকে দেখা গেল যে যেদিন থেকে দিলীপ ঘোষ এখানের প্রার্থী হয়েছেন এবং তুমি তার ছায়া সঙ্গী হয়ে মানে সকালবেলায় চা চক্র থেকে শুরু করে সন্ধ্যাবেলায় যে কোনো প্রচার হোক, রাস্তায় তুমি সব জায়গাতেই আছো। কিন্তু আমাকে তুমি একটা জায়গা বলো, সেটা হচ্ছে যে প্রচারের জায়গা বা যতটা প্রয়োজন প্রচারের ছিল ততটা প্রচার কি তোমরা ঠিকঠাক করতে পেরেছো? মানে একদম যেখানে মুখ্যমন্ত্রী 18 দিন ধরে দুর্গাপুরের মতন জায়গায় নিজে, এবং এই জায়গাটাকে তার একটা ক্যাম্প হাউসের মতন তৈরি করে নিয়েছিলেন, এখান থেকে তিনি বিভিন্ন সভা করেছেন, আবার এখানে এসে পরে তিনি তাদের সঙ্গে বিভিন্ন দলের যারা কর্মী আছেন তাদের সঙ্গে বসে নির্বাচন সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা করেছেন। অথচ সেই জায়গায় থেকে দাঁড়িয়ে তোমাদের জায়গা থেকে কোন রকম খুব বড় কোনো পদক্ষেপ দেখতে পাওয়া গেল না, বড় কোনো যে আলোড়ন করার মতন কোন রকম কোনো পদক্ষেপ সেটা তোমাদের দেখতে পাওয়া গেল না। তার কারণ আমাদের স্ট্র্যাটেজি এবারে ছিল যে আমরা নির্বাচনে আমরা বেশি জোর দিয়েছিলাম গ্রুপ বৈঠক, জোর দিয়েছিলাম বাড়ি বাড়ি ক্যাম্পেনিং। আমাদের স্ট্র্যাটেজি আলাদা ছিল। একাধিক ক্ষেত্রে বড় সভা হবে তার প্ল্যানিং ছিল, এবং দিলীপ দা কোনো সভা করবেন না, রোড শো করবেন, বাড়ি বাড়ি এলাকায় রোড শো করবেন, এবং এলাকায় বিভিন্ন ক্লাব, বিভিন্ন সামাজিক সংগঠন,
সেখানে দেখা করবেন, কিন্তু সে কাজটাই করেছে। তো একজন মুখ্যমন্ত্রী, সারা বাংলা নির্বাচন হচ্ছে, সেই নির্বাচনে তিনি 18 দিন ধরে দুর্গাপুরে পড়ে রইলেন, এখান থেকে প্রমাণিত হয় মাথা খারাপ হয়ে গেছে, আর না হয় দিলীপ ঘোষ যে জিতছে সেখান থেকে কী করে এখান থেকে তার উদ্ধার হবে, তার 18 দিন সময় লেগে গেল, এখান থেকে প্রমাণিত কতটা ভয় পেয়েছে। আর সেই ভয়ের প্রতিফলন আজকে আমরা দেখতে পেলাম। তৃণমূল কংগ্রেস ইচ্ছাকৃতভাবে কোনো কোনো জায়গাতে, আমরাই, কান্ডেশ্বর, আমাদের মায়াবাজার, বেনাচিটি, গোপালপুর, রাজবাঁধ, এরকম বিস্তৃত জায়গাতে ঝামেলা করার চেষ্টা করেছে, কিন্তু মোটের উপর তারা ভালো যায়নি। এই কারণেই জনগণ রাস্তায় নেমেছে, জনগণ স্বতঃস্ফূর্ত ভোট দিয়েছে, তাদের মুখের ছবি, মুখের হাসি, তাদের আচরণ, ব্যবহার বলে দিচ্ছে তারা কি চাইছিল। এই জন্য মুখ্যমন্ত্রী বুঝেছিলেন বলেই আইবিওতে রিপোর্ট ছিল। তাই একজন বাংলার মুখ্যমন্ত্রী 18 দিন ধরে পড়ে আছেন, এতে প্রমাণিত। তুমি আইবির রিপোর্টের কথা বলছো, আমি একটা সোশ্যাল মিডিয়াতে একটা আইবির রিপোর্ট বিভিন্ন জায়গা থেকে ঘুরে বেড়াচ্ছে, এবং আমরা এক্সপ্রেস নিউজের পক্ষ থেকে যদিও এই রিপোর্টের সত্যতা যাচাই করিনি, কিন্তু যেহেতু সোশ্যাল মিডিয়ায় ঘুরছে, আমি সেই আইবি, আমি পিসিআরকে বলবো যে একটু ওই রিপোর্টের উপর তোমাদেরকে দেখাতে, যে এইটা হচ্ছে আইবির রিপোর্ট আমাদের কাছে এসেছে এবং এটা সোশ্যাল মিডিয়াতে ঘোরাফেরা করছে। যদিও আমরা এক্সপ্রেস নিউজের পক্ষ থেকে আমি আবার বলছি যে এর সত্যতা কিন্তু আমরা যাচাই করিনি, কিন্তু তুমি আইবির রিপোর্টের কথা বললে, তার পরিপ্রেক্ষিতে আমি তোমাকে এই রিপোর্টটা দেখাচ্ছি আর কি, যে এই যে যদি এটা আইবির রিপোর্ট হয় এবং তোমাদের যে স্ট্র্যাটেজি, তোমরা সেই স্ট্র্যাটেজির যেটা কথা বলছো, এখানে দেখা যায় যে টিএমসি 46% থেকে 50%-এর দিকে যাচ্ছে, 36 থেকে 40 তোমার দিকে রাখা হয়েছে এবং বাকিটা বামেদের দিকে করা হয়েছে। তো কি মনে হচ্ছে এই রিপোর্টের উপর ভিত্তি করে কি তোমাদের লড়াই, না অন্য কিছু তোমরা কারিশমা করতে পেরেছো? জানি না কারা রিপোর্ট বানিয়েছেন, এর সত্যতা কি, এর কতটা সত্য আছে জানা নেই আমার। ইন্টেলিজেন্স ব্যুরো যা বলছে আমি দেখাচ্ছেন আইবিতে, তো এটা আমি সম্পূর্ণ ভিত্তিহীন, এর কোথার কোনো গুরুত্ব নেই। তার উদাহরণ যদি বলি, 2019-এর নির্বাচনে তারা কি বলেছিলেন, বিজেপি 5টা সিট পাবে না, 18টা সিট পেয়েছিলাম। সেই জন্য এই যে রিপোর্ট, এই রিপোর্টে কোনো যৌক্তিকতা আমি মনে করি না। তৃণমূল কংগ্রেস যদি এই রিপোর্ট থাকতো, তাহলে তৃণমূল কংগ্রেসের মুখ্যমন্ত্রী, মাননীয় মুখ্যমন্ত্রী 18 দিন দুপুরে পড়ে থাকতেন না। তিনি বহু চেষ্টা করেছেন, বিভিন্ন সমাজ বিরোধী, বিভিন্ন পুলিশ, বিভিন্ন যারা ক্লাব, বিভিন্ন সংস্থা, পার্টির 3-4টি গোষ্ঠী, মাননীয় অপূর্ব মুখার্জি, তাকে ডেকে তাকে সম্বোধন করা তিনি ভুলে গেছিলেন দীর্ঘদিন ধরে, তাকে মনে ছিল না, তাকে আমার মনে পড়ে গেল। তো নতুন পুরনো ক্লাব, গুন্ডা, পুলিশ তাই ঠিক করতে লেগে গেল। তারা বুঝেছিলেন যে এই মাটিটা বিজেপি শক্ত ঘাঁটি হয়ে গেছে, কী করে ভাঙা যায় তা চেষ্টা করেছেন, লাভ কিছু হয়নি। তাই 18 দিন ধরে তিনি ফিরে গেছেন। আর আজকের প্রমাণ হয়ে গেল, যে মানুষ রাস্তায় নেমে ভোট দিয়েছে, যেভাবে তারা মানুষ রাস্তা দাঁড়িয়েছে, যেভাবে তাদের মুখের হাসি আমি দেখেছি, সারা দুর্গাপুর আমি ঘুরেছি, পুরো পশ্চিম, তাতে দিলীপ ঘোষ জয়টা সময়ের অপেক্ষা মাত্র। একটা যদি তোমার বিরুদ্ধে একটা বিভিন্ন জায়গায়, মানে আমরা যখনই রাস্তা দিয়ে যাচ্ছি এবং একটা কিছু তো ইনপুট থাকে, কিছু তো তথ্য আমাদের কাছে থাকে, সেখানে দেখা যাচ্ছে যে কিছু মানুষ, মানে কিছু মানুষের অভিযোগ আছে, মানুষ বলতে যারা সক্রিয় ব্যবসায়িক জায়গা থেকে মানে যুক্ত বা কোনো রাজনৈতিক কারণে তারা যুক্ত আছে, তাদের কাছে তারা বলে উঠছে যে লক্ষণদা এবং লক্ষণ গড়ুইয়ের সঙ্গে তৃণমূলের একটা খুব সুন্দর, মানে একদম মাখো একটা সম্পর্ক আছে, যেটা বাইরে থেকে দেখা যায় না, ভেতর থেকে তাদের একটা খুব ভালো রিলেশন আছে। এবং লক্ষণ গড়ুই এখানে থেকে যদি দিলীপ ঘোষ জিতে যায়, সেক্ষেত্রে লক্ষণ গড়ুইয়ের যে ক্ষমতা এখানে লক্ষণ গড়ুই পায়, সেই ক্ষমতার কিছুটা হয়তো তার হাত থেকে চলে যাওয়ার ভয় আছে, সেই জন্য লক্ষণ গড়ুই কিন্তু একটু দূরত্ব মেনটেন করছে। আমি গ্রামের ছেলে, শহরে থাকি, আর আমি সবসময় সামাজিকতা বজায় রাখি। যে কোনো মানুষকে, তৃণমূলকে, সিপিএম, কংগ্রেস যদি অসুস্থ হয়ে পড়ে বা যদি মারা যায়, বাড়ি আমি চলে যাই, আমি রাজনীতির রঙ দেখি না, কালার দেখি না। সম্পর্ক অবশ্যই আমার সাথে প্রত্যেকের সুসম্পর্ক আছে, কিন্তু রাজনীতির ময়দানে লক্ষণ করি 1 ইঞ্চি কারোর সঙ্গে সমঝোতা বা কোনো গোপন আলোচনা বা কোনো বিষয় আমি করি না, আমি পরোয়া করি না। কারণ আমি লড়াই করে জিতেছি, লড়াই করে বড় হয়েছি। সিপিএমের অত্যাচারে 4 বছর গ্রাম ছাড়া ছিলাম এবং তৃণমূল আসার পর থেকে আমার ব্যবসা বন্ধ করে দেওয়া হয়েছে। আমি সম্পূর্ণ পার্টি এখন পূর্ণকালীন কর্মী, সকাল 6টা রাত্রি 12টা পর্যন্ত কাজ করি, কাউকে পরোয়া করি না, কাউকে আমি ভরসা করি না। আমি নিজে চলি, পার্টি ডিসিপ্লিন মেনে কাজ করি এবং আমি লড়াই করে যাচ্ছি, মাঠে লড়াই করে যাচ্ছি। তাই আমার বিভিন্নভাবে আক্রান্ত হয়েছি। কয়েকদিন আগে আমাদের চন্ডিয়াসের পাশে আমাদের আশিস মার্কেটে ঘটনা ঘটে গেল, 4 চাকা কেন্দ্র করে আমার নামে এফআইআর করা হয়েছে। আমাদের কয়েকদিন আগে আমাদের মায়াবাজারে আমাদের ঘর উচ্ছেদ কেন্দ্র করে আন্দোলন, সেখানে আমাকে হেনস্থা করা হয়েছে। আমি ওসব পড়া করি না, আমার কাজ করে যাচ্ছি। জনগণ দেখছে, জনগণ ঠিক করবে
কে ঠিক কোথায় আছে, কে ঠিক কোথায়, জনগণ ঠিক করে দেবে ইলেকশনের সময় যে কে ভালো কে খারাপ। নির্বাচন তো হয়ে গেছে, এখন তো তোমরা হ্যাপি মুডে আছো, কারণ নির্বাচনের যে সমস্যা যে জায়গাটা ছিল আপাতত এই জায়গা থেকে তোমার স্বস্তি আছে যে না ভোটটা হয়ে গেছে। এখন শুধু তোমাদের অপেক্ষা 4 জুনের জন্য, যে সেদিন মানুষ কি ভেবেছে, মানুষ কি করেছে। কারণ তোমরা এই মুহূর্তে তোমাদের কথা অনুযায়ী যেভাবে নির্বাচন হয়েছে, যেভাবে ভোট হয়েছে, তাহলে তোমরা না ইভিএম এর দিকে আঙুল তুলতে পারবে, না তোমরা মানসিকভাবে বলতে পারবে যে শাসক দলের গুন্ডামি বা শাসক দলের রিগিং বা শাসক দলের ছাপ্পার উপর দিয়ে নির্বাচন হয়েছে, এটা বলার তোমাদের কিন্তু জায়গা নেই। কারণ তোমরা নিজেরাই সেই জায়গা থেকে বলছো যে নির্বাচন এবারে যেভাবে হয়েছে তাতে শান্তিপূর্ণ নির্বাচন হয়েছে। চেষ্টা করে তৃণমূল কংগ্রেস চেষ্টা করেছে না, দিলীপ ঘোষের উপর 2বার আক্রমণ হয়েছে, মঞ্চ আক্রমণ হয়েছে, বর্ধমান আক্রান্ত হয়েছে, গাড়ি ভাঙচুর করেছে, একজন ক্যান্ডিডেটের উপর আক্রমণ, বাড়ি বাড়ি থ্রেট তো হয়েছেই, তার সঙ্গে কিছু বুদ্ধ করার চেষ্টা করেছে। না আমি বলি অন্য দিকের তুলনায়, অন্য ইলেকশনের তুলনায় এবারে বর্ধমান দুর্গাপুরে অনেকটাই শান্তিপূর্ণ। কিছু চেষ্টা করেনি, চেষ্টা করেছে, বিফল হয়েছে, মানুষ সাথ দেয়নি একদম। না আমি তোমাকে যদি বলি যে লক্ষণদা একটা কথা আমাকে বলো, যে এই যে মন্তেশ্বরে আমরা দেখিয়েছি যে দিলীপ ঘোষ এবং কীর্তি আজাদ একদম দুর্গাপুর বর্ধমানের 2 প্রার্থী, যেখানে এতদিন ধরে একজন একে অপরের দিকে বিভিন্ন সময় তির্যক মন্তব্য করেছিল, আজকে কিন্তু দেখা গেল সেই তির্যক মন্তব্য থেকে সরে এসে দুজনকে কলাকুলি করে জড়িয়ে ধরলেন, এবং এই যে একটা মানে সৌজন্যতা দেখানো হলো, তার পর মুহূর্তেই এই ধরনের অঘটন ঘটলো। মানে এক কথায় যদি বলতে যাই, এটা আমার কাছে যেটা ইনপুট আছে যে এই ঘটনা যে পূর্ব পরিকল্পিত হতে পারে, বা এটা নিয়েও কিন্তু অনেকে পুলিশ প্রশাসনের কাছেও তথ্য ছিল, কারণ পুলিশ প্রশাসন সেটাকে, যে ঘটনাটি ঘটেছে সেটা দাঁড়িয়ে দেখেছে। কি বলবে? দেখুন, আমরা চাই সৌহার্দ্য পরিবেশে নির্বাচন হোক। আমরা প্রত্যেকেই রাজনীতি করলেও একটা সামাজিক ভাবে আমাদের মেলামেশা আদান প্রদান হওয়া উচিত। কি তৃণমূল কংগ্রেস এই নীতি, না আদর্শ, না সামাজিকতা, লৌকিকতা তারা কিছু মানে না। তাই যেভাবে দিলীপ ঘোষ একজন ক্যান্ডিডেট, সে একজন সর্বভারতীয় নেতা, তার গাড়ি বারবার আজকে নয়, দিলীপ ঘোষ 27 বার আক্রান্ত হয়েছেন, মানে সভাপতি ছিলেন, এবারও আজকে মন্তেশ্বর এবং বর্ধমানে যে আক্রান্ত হয়েছেন, গাড়ি ভাঙচুর হয়েছে, এর নিন্দা করছি এবং মানুষের নিন্দা করেছে, বলা কিছু নেই। এবং চেষ্টা করেছে দিলীপ ঘোষের সাহস, দৃঢ়তা, সংকল্প, এগিয়ে যাওয়া মানসিকতা থেকে তারা পরাজিত হয়েছেন। চেষ্টা করেছেন আটকাবার জন্য, আটকাতে পারেননি, বিফল হয়েছেন, বলা কিছু নেই। মানুষ দেখছি কি হচ্ছে। আমরা দিলীপ ঘোষকে নিয়ে আলোচনা করছিলাম, এটা নিয়ে আবার আলোচনা তো করবোই, কিন্তু আমি যদি বলি একটু আসানসোলের দিকে, কারণ তুমি এর আগে যদি আমরা দেখতে যাই, তুমি যখন জেলা সভাপতি ছিলে, পশ্চিম বর্ধমান জেলা সভাপতি ছিলে, এখন তো নয় মানে তোমাদের জেলাটাকে 2 ভাবে ভাগ করে দেওয়া হয়েছে, কিন্তু যে সময় তুমি জেলা সভাপতি ছিলে এবং তোমার জায়গা থেকে মানে 2টো লোকসভায় 2জন যে সাংসদ ছিলেন, সেই 2জন সাংসদের থাকাকালীন তোমার লোকসভায়, তোমার জেলা সভাপতি থাকাকালীনই তারা জিতে এসেছিল। সেই জায়গায় দাঁড়িয়ে আজকে তোমার কি মনে হচ্ছে, যে তুমি তো ধরো এখন জেলা সভাপতির পদে নেই, একজন নতুন ছেলেকে কাউকে দায়িত্ব দেওয়া হয়েছে, বাপ্পা চ্যাটার্জি, আর অন্যদিকে অভিজিৎ দা, তো সেই জায়গায় দাঁড়িয়ে কোন জায়গায় কি মনে হচ্ছে যে তারা কতটা সক্ষমভাবে এই যে 2টো জায়গাকে সামলাতে পারছে না, তাদের কোনো মানে দুর্বলতার জায়গা তৈরি হয়ে আছে? দুর্বল কোনো জায়গায় নেই। দেখুন, একজনের স্ট্র্যাটেজি এরকম থাকে, একজন নেতার একজন পরিকল্পনা থাকে, তার কাজের পদ্ধতি এরকম থাকে। বাপ্পা চ্যাটার্জি সেও বহুদিন পার্টি করছে, অভিজিৎ দা হয়তো অতটা পুরনো নয়, যথেষ্ট অভিজ্ঞতা, ইঞ্জিনিয়ার, শিক্ষিত মানুষ, ভদ্রসভ্য মানুষ, কিন্তু দুজনাই যথেষ্ট লড়াই করছেন। আর সেই লড়াইয়ের ফল আমরা দেখতে পাবেন। এটা নির্বাচন শেষ কথা বলে, জয় শেষ কথা বলবে। তাই কি কাজ করলো কি করলো না হয়তো আমি বুঝতে পারবেন না, যে নির্বাচন রেজাল্ট করার পর চাপতে বুঝতে পারবেন যে কতটা করেছে কত না করেছে। আমি মনে করি দুজনই ইয়াং, দুজনই যোগ্য, যথেষ্ট পরিশ্রম করেছে, সংগঠনকে শ্রীবৃদ্ধি করেছে, এবং অবশ্যই আমি মনে করি ভালো রেজাল্ট হবে। আমি যদি ভুল না হয়ে থাকি তাহলে ওই অভিজিৎ তা, যিনি বর্ধমানের দিকে দায়িত্বে আছেন জেলার তোমাদের, তিনি একসময় সিপিএম এর সঙ্গে যুক্ত ছিলেন, তারপরে তোমাদের বিজেপিতে এসছেন, এবং এটা মানে একদম সিপিএম থেকে আসার পর তাকে বিজেপিতে একটা মানে জেলার দায়িত্ব দেওয়ার রাজনৈতিকভাবে, এটাকে তোমরা কিভাবে নিচ্ছ? কতটা আমার অত জানা নেই। আমি জানি উনি আরেকটা ইঞ্জিনিয়ার, উনি বাড়ি বানান, ব্যবসা করেন। তা উনি পরবর্তী আমাদের বিভিন্ন জন আমাদের প্রদেশের যেন আমাদের অফিসগুলো হচ্ছিল তার দায়িত্ব নিয়ে কাজ করেছেন। জেলার আমাদের ট্রেজারার ছিলেন, তিনি কয়েক বছর ধরে পরিশ্রম করেছেন, কাজ করেছেন, পার্টিকে জেনেছেন, বুঝেছেন, তার পার্টিতে দায়িত্ব দিয়েছে। আমার জানা ছিল না সিপিএম করে কিনা, আমার জানা নেই। তাই মনে করি যে যোগ্য ব্যক্তি,
বিজেপিতে অত সহজে দায়িত্ব দেওয়া হয় না, তাকে অনেক চিন্তা ভাবনা করে দায়িত্ব দেওয়া হয় এবং দায়িত্ব পাওয়ার পরে যথেষ্টভাবে পরিশ্রম করেছেন, কাজ করেছেন এবং এই জেলায় দিলীপবাবু যে জয় ছিনিয়ে নিয়ে আসবে তার তিনি মূল কারিগর আমি মনে করি এবং তার রেজাল্ট 4 তারিখে দেখতে পারবেন। আসানসোল নির্বাচনে দেখা গেছে যে জিতেন্দ্র তেওয়ারি, যিনি মোটামুটি নিজেকে তৈরি করে রেখেছিলেন যে তিনি এবারের প্রার্থী হচ্ছেন, আর আরো অনেকেই ছিলেন, যেমন কৃষ্ণেন্দুর কথা আমরা বলতেই পারি যে তিনিও মনে করেছিলেন যে তিনি তাকে হয়তো টিকিট সে পাবে ওখান থেকে, এবং তারা প্রত্যেকে নিজের মতন করে একটা জায়গা তৈরি করে নিয়েছিলেন। আসানসোলে আমরা দেখেছিলাম সনাতনী সেনার নামে একটা আলাদা প্ল্যাটফর্ম, মানে যারা বিজেপি কর্মী আছে তারা তো আছেই, তার সঙ্গে সনাতনী সেনা নামে আর একটা নতুন প্ল্যাটফর্ম তৈরি হয়েছিল, যারা বিভিন্ন জায়গা থেকে শুরু হয়েছিল, পুজো থেকে আরম্ভ করে জনসংযোগ থেকে আরম্ভ করে সমস্ত কিছু হয়েছিল। এরপরেই যদি টিকিট না পাওয়ার, মানে পাওয়ার আশার যখন ভেঙে যায়, সেটা কতটা তাকে পাওয়া যায় যে সংগঠনের সঙ্গে সে আছে, কি মনে হচ্ছে জিতেন্দ্র তেওয়ারি কতটা আলুওয়ালিয়াজিকে সাহায্য করবে? কারণ মনের ইচ্ছা থাকতেই পারে আমি ক্যান্ডিডেট হব, অনেকে চেষ্টা করেছেন, কারণ ইচ্ছা থাকে, পুজোরও সোজা ইচ্ছা থাকে আমি সোজা এসবো, তাই স্বাভাবিক আছে চেষ্টা সকলে করেছেন। জিতেন্দ্র অবশ্যই একটা যোদ্ধা দাবিদার ছিলেন, কিন্তু দল আমরা ঠিক করি না, আমাদের এটা আঞ্চলিক দল নয়, অনেক রিপোর্ট থাকে, অনেক পরিকল্পনা থাকে, অনেক বিভিন্ন মাধ্যমে যেতে হয় এবং সেখানে মোদিজি, অমিত শাহজি, নাড্ডাজি, ছোটো টিম থাকে, সেই পার্লামেন্টারি বোর্ড থাকে, সেই বোর্ড ফাইনাল করেছে। কিন্তু আমি দেখেছি জিতেন্দ্র তেওয়ারির নাম ঘোষণা হয়নি, আলুওয়ালিজির নাম ঘোষণা হয়েছে। আলুওয়ালিজির নাম ঘোষণার পরেই প্রথম ব্যক্তি জিতেন্দ্র তেওয়ারি, তিনি ওভার লাইটিং করেছেন, তিনি এগিয়ে এসছেন, তিনি সহযোগিতা করেছেন এবং অক্লান্ত পরিশ্রম করেছেন। বেসিকভাবে পাণ্ডবেশ্বর, রানীগঞ্জ দায়িত্ব দেওয়া হয়েছিল, কুলটি, পাণ্ডবেশ্বর, রানীগঞ্জ, মানে পুরো জেলা দেখছেন, তার সঙ্গে 3টি বিধানসভা, রানীগঞ্জ, কুলটি এবং আমাদের পাণ্ডবেশ্বর, 3টি বিধানসভা উনি দেখছেন, প্রচুর পরিশ্রম করেছেন এবং আসানসোল সিট আমরা জিতছি, এটা জেনে রাখুন। 4 তারিখে রেজাল্ট করে বুঝতে পারবেন আলুওয়ালি জিতছেন। না, জিতেন্দ্র তেওয়ারি তার প্রচার করেছেন, তার রাস্তায় নেমেছেন, তোমার সব কথা সত্যি। আবার আমার কাছে আমি তোমাকে বলতে পারি যে এমন একটা জায়গা আছে যে জিতেন্দ্র তেওয়ারি রাস্তায় একটা মিছিল বেরিয়েছেন, সেখানেও তিনি মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ, তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ এমন মন্তব্য করে বসেছেন, যদিও পরে তার ভুল তিনি শুধরে নিয়েছেন। হতে পারে সেটা বহুদিনে হয়তো অভ্যাস, হয়তো উনি মাঝখানে মুখ স্লিপ করে বেরিয়ে গেছে, সেটা বলা কিছু হয়, আমাদের বহু মানুষেরই হয়, এটা কোনো বড় বিষয় নয়। কিন্তু জিতেন্দ্র তেওয়ারি একজন পাক্কা রাজনীতিবিদ, আসানসোলে মাটি খুব ভালো করে ছিলেন, উনি অলিগলি ছিলেন, আশা করেছিলেন প্রার্থী হবেন, হননি। কিন্তু আমি দেখেছি যেদিন থেকে প্রার্থী আলুওয়ালির নাম ঘোষণা হয়েছে, প্রতিটি দিন প্রতিটি মুহূর্ত আলুওয়ালি ছাড়ার সঙ্গে কাজ করেছেন, পুরো জেলার। আমি এটাই তোমার কাছে জানতে চাইছি যে আশাহত জিতেন্দ্রের যে জায়গা, সেটা আলুওয়ালিয়াজির আশাভঙ্গ হবে না তো? প্রশ্নই নেই। আলুওয়ালিজি অভিজ্ঞ রাজনীতিবিদ, জিতেন্দ্র তেওয়ারি অভিজ্ঞ রাজনীতিবিদ, এই দুজনের মেলবন্ধনেই এই সিটে আমাদের বেরোবে। তার সঙ্গে জেলা সভাপতি আমাদের আছেন, পুরো জেলার টিম আছে, মণ্ডল সভাপতি, জেলার টিম, মোর্চার টিম, সম্পূর্ণ বুথ সব থেকে জেলা প্রত্যেকে কাজ করেছেন, পরিশ্রম করেছেন এবং তার রেজাল্ট আজ দেখতে পাচ্ছি। সুন্দর ভোটও হয়েছে, 2-1টি ঘটনা ছাড়া, বারাবণী, আমাদের পাণ্ডবেশ্বর, রানীগঞ্জ ঘটনা যে বাদ দিই, ওভারঅল ভোটও ভালো হয়েছে। অবশ্যই আমি আশাবাদী আলুওয়ালিজি ভোটে জিতবেন। তাহলে তোমরা আলুওয়ালিয়াজি মানে আসানসোল লোকসভাটাও তোমাদের মানে ধরে নিচ্ছ যে আসানসোল লোকসভায় তোমরা জিতছো? আগে ছিল, আমাদের 19-এ ছিল, এবারও আমাদের থাকবে। আমাদের মাঝখানে বাই ইলেকশন হয়েছে, ভোট লুট করেছিল, গুন্ডামি করেছে, ঠিক আছে, সেক্ষেত্রে আমাদের টাইম কম ছিল, তাই বাই ইলেকশনের ক্ষেত্রে আমরা একটা পরাজিত হয়েছি, সেটা ভোট হয়নি, আমরা বলিনি, মানুষ দেখেছেন। এবারে যে ভোট, মোদিজির ভোট, উন্নয়নের ভোট, যোগ্য নেতৃত্বের ভোট, বিকাশের ভোট, সেই জন্য মোদী নেতৃত্বে দেশ এগুচ্ছে, আর সেখানে আলুওয়ালিজি অবশ্যই জিতবেন এবং তারা পুরো জেলার টিম একসাথে কাজ করেছে বলেই সে সম্ভব হবে। না, আমি এই জায়গাটাতে জিজ্ঞেস করতে আসছি, মানে এটা না জিজ্ঞেস করলে নয়, এটা মানে কেমন যেন লাগে। সেটা হচ্ছে যে তুমি দেখো জেলার যেহেতু আছো এবং 8টা জেলাও প্রায় তোমার দায়িত্বে দেওয়া, 4টা ক্ষেত্রে, সেই জায়গায় দাঁড়িয়ে আমি যদি বলি তোমাকে যে এই যে ধরো আজকে বীরভূমের 8টা কেন্দ্রের নির্বাচন হলো, তার মধ্যে বীরভূমও আছে। বীরভূমের এই যে প্রার্থী বদল এবং প্রার্থী বদলের পরে দেবতনু ভট্টাচার্যকে তাকে জায়গা দেওয়া এবং সেই জায়গায় দাঁড়িয়ে একটা পরিস্থিতি তৈরি করা এবং যার বিরুদ্ধে জনসংযোগ না থাকার অভিযোগ উঠে এসছে বারে বারে, কারণ 2021 সালে পিয়া সাহাকে তোমরা প্রার্থী করেছিলে এবং তারপর থেকে তাকে খুঁজে পাওয়া যায়নি এবং তার পরের মুহূর্তে আবার দেখা গেছে লোকসভায় সে টিকিট পাচ্ছে এবং ওইখানকার মানুষ তারাও পর্যন্ত এটা বলছে যে তিনি রাজনৈতিকভাবে মানুষের সঙ্গে জনসংযোগের জায়গায় নেই। তো সেই জায়গায় নিয়ে বীরভূম কি কথা বলছে? না দেখুন, দুবারই প্রিয়া সাহা
দুবারই তিনি বিধানসভা লড়েছেন, একবার কাউন্সিলর লড়েছেন, এবার লোকসভা লড়েছেন এবং রাজ্যের মহিলা মোর্চার দায়িত্বে আছেন। তিনি প্রচণ্ড পরিশ্রমী, তিনি কাজ করে চলেছেন এবং ইলেকশনে তিনি সমস্ত লোকসভাকে কভার করেছেন, ঘুরেছেন, পুরো পার্টির সাথে আছে। মোদিজি ওখানে সভা করেছেন এবং বীরভূমের সিট সেটাও একটা ব্যতিক্রম ঘটনা ঘটেছে, আপনি জানেন, তার ছাড়পত্র পায়নি। তার মানে আমাদের দেবতনুদা দীর্ঘদিন কাজ করে এসছেন, সেটা অভিজ্ঞতা আছে, যে রাজ্যের নেতা এবং বীরভূম তারা হাতের মুঠো মতো চেনা, তাদের প্রার্থী করেছে। আমরা আশাবাদী বীরভূমের যা ভালো হবে, বোলপুরে যা ভালো হবে। ওয়েট করুন, চিন্তার কোনো কারণ নেই। বাইরে অনেক মিডিয়া, অনেক প্রপাগান্ডা চলে, অনেক ফেসবুকে হোয়াটসঅ্যাপে বিভিন্ন কথা বলেন, কিন্তু জনগণ এবারে মানুষ মোদিকে দেখে ভোট দেবে। প্রার্থী বড় ফ্যাক্টর নয়, ফ্যাক্টর মোদি। কারণ মোদির নেতৃত্বে দেশে ঘুরছে, মোদির নেতৃত্বে আমাদের কাজ হচ্ছে, গরিব মানুষের সুবিধা মানুষ পেয়ে যাচ্ছে, ঘরে বসে পাচ্ছেন। সেই জন্য ফ্যাক্টর প্রার্থী নয়, ফ্যাক্টর পদ্মফুল, ফ্যাক্টর মোদি। না, এবার আমি সকালবেলা থেকে আমি তোমাকে যদি বলি যে সকালবেলা থেকে সবাই মিডিয়ার উপরেই তাদের নারকেলটা মিডিয়ার মাথাতেই ভাঙছে আর কি। সকালবেলা তৃণমূলের এক নেতা বললো যে মিডিয়ার অপপ্রচার চলছে বিভিন্ন জায়গায়, তুমিও বলছো মিডিয়ার এখান থেকে যাই দেখাক। মিডিয়া কি দেখাচ্ছে? মিডিয়া তো যেটা আছে চোখের সামনে সেটাই মিডিয়ার কাজ হচ্ছে, মিডিয়া তুলে ধরা। মিডিয়া তার কাজ করছে, সেই জায়গায় দাঁড়িয়ে বারবার সবাই তোমরা মানে মিডিয়ার উপরে কেন এই আক্রোশটা? আমরা গতকাল দেখলাম, গতকালকের কথা বলি, গতকাল বর্ধমানেও আমি এর আগেও কথা বলছিলাম যে বর্ধমানে মিডিয়ার যারা আছে, মিডিয়া কর্মীরা আছে, তাদের ব্যাগ সার্চ করা হয়েছে যে তাদের ব্যাগে টাকা পয়সা আছে কিনা নির্বাচন কমিশন এবং পুলিশের পক্ষ থেকে। এটা কেন? মিডিয়াকে এত এইরকম ভাবে তোমাদের কি কেন, তোমাদের কোন বাড়া ভাতে ছাই দিচ্ছে মিডিয়া? সত্যটা মুখের সামনে তুলে ধরছে বলে অনেক সময় দেখেছি মিডিয়া, অবশ্যই আমি বলিনি সব মিডিয়ার সমান, কিন্তু কিছু কিছু মিডিয়া যেভাবে তারা চাট্টকারিতা করেন, যেভাবে মিথ্যা কথাটাকে কি বলবো সত্য রূপে পরিণত করেন। আমি দেখলাম দুর্গাপুর অমিত শাহজি এলেন, অমিত শাহজি আসার আগে আমাদের কিছু প্ল্যানিং চেয়ার ছিল, সেই চেয়ারের সামনে চেয়ার ভিআইপি জন রাখা ছিল। তো ভিআইপি চেয়ার ফাঁকা, স্বাভাবিক দেরি হচ্ছে, আসবে, প্রথমেই চেয়ার ফাঁকা আছে, ছবিটা তুলে দেখা দিল কি অমিত শাহ বাড়িতে লোক হয়নি। এই যে প্রপাগন্ডা, এই যে মিথ্যাচার, সেখান থেকে মানুষ কিন্তু সেখানে এটার প্রতি শ্রদ্ধা ভক্তিটা কমে যায়। বাস্তব করুন না, আপত্তি নেই, সত্য যেটা আছে দেখুন, সত্য যেটা দেখান, আপত্তি নেই, কিন্তু মিটিং শুরু হলো না, আমরা ভিআইপির জন্য চেয়ার ফাঁকা রেখেছি, অন্য লোকে বসাচ্ছি না, সেই চেয়ারটা খালি রেখে পরে আমি রেখে দিলাম কি অমিত শাহ বিহারের লোক হয়নি। এই ধরনের যে প্রপাগন্ডা চলে তার জন্য মিডিয়া মানুষের শ্রদ্ধা ভক্তি অনেকটা কমে যায়। কিন্তু সব মিডিয়া নয়, আমি বলছি সব মিডিয়া করে, কিছু কিছু মিডিয়া করে বলেই সবাই এসে গাড়ি এসে পড়ে, এই বদলটা আমাদের ভাগ করে নিতে হয়। আমরা গত পরশুদিন দেখলাম যে অমিত শাহজি যেদিন এসেছিলেন সেদিনে একটা বিভিন্ন জায়গায় বিভিন্ন মানে প্রত্যেকটা সংবাদ মাধ্যমের ক্ষেত্রে দেখা গেছে, সোশ্যাল মিডিয়া থেকে আরম্ভ করে বেশিরভাগ ক্ষেত্রে, যে একটা বিশেষ একজনকে মার্ক করে পরে দেখানো হয়েছে যে তিনি কয়লা মাফিয়া এবং আপনাদের সঙ্গে থেকে পরে সে অমিত শাহজির ওইখানে গিয়ে পরে তাকে সংবর্ধনা জানাচ্ছেন বা তাকে রিসিভ করতে তিনি গেছেন। তো সেই জায়গায় দাঁড়িয়ে একজন কয়লা মাফিয়া একদম পারফেক্ট করে বলে দেওয়া হচ্ছে। আমি আবার বলেছি, আবার আজকেও বলছি, উনি 2020 সালে দিলীপ ঘোষের হাত দিয়ে জয়েন করেন। জয়েন করার আগে পর্যন্ত তার কোনো নামে কোনো কয়লা কোনো রকম কোনো কেস ছিল না। জয়েন করার পর থেকে তার নামে কেস শুরু হয়ে গেল। আর আজকে দুর্গাপুর আসানসোলে যারা কয়লা চালাচ্ছেন তারা কারা? তৃণমূলের আশ্রিত গুন্ডা, পুলিশ প্রশাসন, নেতা, কাউন্সিলর, প্রধান, যা কয়লা চলে। তিনি বিজনেসম্যান, তিনি পার্টি জেলার দায়িত্বে আছেন, তিনি পার্টি রিসিভ করে যেতেই পারেন। এটা বারবার নামে চালানো হয়, কারণ কি কোনো ইস্যু নেই, তৃণমূল কংগ্রেসের কাছে ইস্যু নেই, বারবার কয়লা কথা বলেন, আর কয়লা তারাই চালাচ্ছেন। পুরো কয়লার পয়সা কালীঘাটে যাচ্ছে, ভাইপোখানে যাচ্ছে, বাধা নেই, কিছু পাচ্ছেন না বলেই আর বিভিন্ন বদনাম করার চেষ্টা করেন, লাভ কিছু হবে না, মানুষ খাচ্ছে না। আমি যদি বলি যে তুমি কয়লার কথা বলছো, তুমি তৃণমূলের দিকে অভিযোগ তুলছো তারা কয়লার সঙ্গে যুক্ত আছে এই কথা বলছো, এবং ভাইপোর কাছে মানে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কথা তুমি যদি বলে থাকো যে তার কাছে পর্যন্ত পৌঁছাচ্ছে, যদি সেটাই হয়ে থাকে, তোমার কথা অনুযায়ী যদি সেটাই হয়ে থাকে, তুমি যে তোমার এলাকা, আমি যদি সেই জায়গাটাই বলি, সেটা হচ্ছে যে গোপালমাঠ থেকে যদি আমরা শুরু করি তাহলে আপ টু তোমার রাজবাঁধের একটা পার্ট পর্যন্ত তোমার এলাকা রয়েছে না, মুচিপাড়া পর্যন্ত তোমার। তো এই লম্বা যে জিটি রোড হাইওয়ে যাচ্ছে তোমার এলাকার উপর দিয়ে যাচ্ছে, তুমি একটা জায়গার বিধায়ক, তুমি পশ্চিম বর্ধমানের মানে জেলার পশ্চিম দুর্গাপুরের বিধায়ক, তোমার উপর দিয়ে পেরিয়ে যাচ্ছে, তোমার কোনো রকম কোনো প্রতিবাদ নেই কেন? তাহলে কি এই জায়গাটাই প্রশ্ন উঠছে, তো তাহলে কি কোনো রকম তোমার কোনো প্রতিবাদ নেই, তাহলে কি তোমার সঙ্গে কোনো আন্ডারস্ট্যান্ডিং আছে? প্রতিবাদ হচ্ছে, আমরা দেখুন, আমরা আজকে নয়, আমি আসানসোলে আমার প্রেসিডেন্ট ছিলাম,
আমার মনে আছে কালীপাহাড়িতে একটি ট্রাক রোড হচ্ছিল, বাবুল সুপ্রামে এক গাড়ি পেরিয়ে যাচ্ছিলাম, সেই গাড়ি ট্রাকটা ধরা হলো, সেই ট্রাকে ধরার পরে চাবিকাঠিটা খুলে নেওয়া হলো, সেই চাবিকাঠি থানায় জমা দেওয়া হলো, আর 1 ঘন্টা পর সে গাড়িটা আবার বেরিয়ে চলে গেল। এটা প্রশাসনের কাজ হচ্ছে, সিআইএসএফের কাজ হচ্ছে কয়লাটা ভেতরে যাচ্ছে, পুরো রোড বাইরে পুলিশ দেখে, পুলিশ তারা নিষ্ক্রিয়, পুলিশ যুক্ত, নেতারা যুক্ত বলে এই ঘটনা ঘটছে রাতের অন্ধকারে। আর এই রাতে 12টার পর 1টার পর গাড়ি পেরিয়ে যায়, কার ক্ষমতা আছে গাড়ি আটকাবে? পুরো গুন্ডারা রাস্তা কভার করে, বোমের কারখানা, পিস্তল নিয়ে হাতে ঘুরে বেড়াচ্ছে, পুলিশ সহযোগিতা করছে, পুলিশ সহযোগিতা করছে বলে নেতারা কয়লা চালাচ্ছে। সম্ভব? আমরা গাড়ি ধরে দেওয়ার পরেও গাড়ি কিছু হয়নি, কেস হয়নি, কারণ বাংলার পুলিশ সঙ্গে আছে, বাংলার পুলিশ পুরো তদারকি করছে, রোড দেখাশোনা করছে, আর সেই জন্যই ঘটনা ঘটছে। আমরা অনেক আন্দোলন করেছি, একবার নয় অনেক আন্দোলন করেছি, কিন্তু আন্দোলন সফল কিছু হয়নি। কেন? পুলিশ সাথ দিচ্ছে না, পুলিশ সঙ্গে যুক্ত আছে বলেই এই ঘটনা ঘটছে। আমি একদম একদম শেষের জায়গাতে এসেছি আর কি, কারণ তুমি তোমার কথা অনুযায়ী, তুমি যেভাবে আমাদের কথা অনুযায়ী এসেছো এবং অসুস্থতার পরেও তুমি সারাদিন যেভাবে পরিশ্রম করেছো, তারপরেও তোমার মানে আমাদের এখানে বসে তুমি কথা বলছো, সেই জায়গায় দাঁড়িয়ে আমি তোমার কাছে একটা শেষ প্রশ্ন এটা রাখতে চাইছি। সেটা হচ্ছে যে দুর্গাপুর এবং আসানসোল, যদিও তুমি জেলা সভাপতি নও, কিন্তু তুমি একটা দায়িত্বের মধ্যে দিয়ে আছো। এই দুটো আসনের উপর তোমার কি অভিমত? কোন জায়গায় দাঁড়িয়ে আছে এই যে পার্সেন্টেজ অফ ভোট আমরা দেখছি, যে এক কোথাও 75%, কোথাও তোমার 74% যে পার্সেন্টেজ ভোট হয়েছে, বা এই পার্সেন্টেজ 69, দুর্গাপুরে 75। তো এই ভোট পার্সেন্টেজের উপরে যদি আমরা কথা বলি, তাহলে কতটা আশাবাদী তোমরা? না, দেখুন, দুর্গাপুর বর্ধমান সিট আমাদের আগেও ছিল, আসানসোল সিট আমাদের আগেও ছিল, কিন্তু দুর্গাপুর বর্ধমানে আমাদের আলু আলীজি 19 সালে 2,500 ভোটে জিতেছিলেন, দুর্গাপুর প্রায় 76 ভোটে লিড দিয়েছিলাম, মন্তেশ্বর, ভাতার, উত্তর দক্ষিণ আমরা কম পেয়েছিলাম ভোট, গলসি 9,000, আর দুর্গাপুর পূর্ব পশ্চিমের 76,000। এর ব্যবধান দেওয়ার পর 4টি জায়গায় হেরে যাওয়ার পরেও আমরা প্রায় 2,500 ভোটে জয়লাভ করেছিলাম। কিন্তু এবারের পুরো ব্যতিক্রম, পুরো পাল্টাবে থিওরি। তার মূল কারণ ভাতার, বর্ধমান দক্ষিণ এবং মন্তেশ্বর, 3টি জায়গাতেই যে জায়গায় আমরা ছিলাম অনেকটা জায়গা উঠে এসেছি। তার কারণ দিলীপ ঘোষ প্রার্থী হয়েছে, দিলীপ ঘোষ মানুষ অ্যাকসেপ্ট করেছে, দিলীপ ঘোষের জনপ্রিয়তা, তার দৃঢ়তা, তার ত্যাগ, 40 বছর রাজনীতি জীবন তপস্যা, মানুষ কথাবার্তা বলেন, এবং সেজন্য দিলীপ ঘোষ প্রার্থী ঘোষণার পর থেকে যে দুর্গাপুরে বর্ধমানের বুকে সাধারণ মানুষ তৃণমূল করে, সিপিএম করে, তারা আমাদের দিলীপদার ফ্যান, তারা সেলফি তুলছেন, এগিয়ে আসছেন, তারা বলছেন এরকম প্রার্থী আমরা বহুদিন পাইনি, বহুদিন পর দুর্গাপুর বর্ধমানে আমরা এরকম যোগ্য একজন প্রার্থী পেয়েছি। সেজন্য আশাবাদী দিলীপদা আসার পরে আমাদের অনেকটাই সুবিধা হয়ে গেছে। বর্ধমান দুর্গাপুরের সিট এবং দুর্গাপুরে যে লিড ছিল তাতে বেশি লিড হবে, আমি লিখে রাখুন, গলসি তাতে বেশি লিড হবে, ভাতার আমরা হারার জায়গাতে নেই, প্রায় অনেক মাইনাস ছিলাম, 5,000 হলেও জিতবো, মন্তেশ্বরে 5,000 মধ্যে কম বেশি হবে, দক্ষিণে বড় লিড পাবো, উত্তরে কম বেশি কিছু হবে। তা আমাদের যে ধারণা, আমি যে অ্যানালাইসিস করেছি, আমি আজ দাঁড়িয়ে বলতে পারি এখনও সময় লাগবে, কত লাস্ট কি দাঁড়ালো, কত পলিকেশন ছিল, ওটা জানতে পারবো। আমার যেটুকু জানা, আজ 4 দিনের আগের অ্যাসেসমেন্ট, দিলীপ ঘোষ মিনিমাম 1 লক্ষ ভোটে জয়লাভ করছে, মিলিয়ে নেবেন, আমি বলে গেলাম। আমি নাম্বার 1। নাম্বার 2, আসানসোল সিটে বাই ইলেকশনে আমরা 3 লক্ষ ভোটে হেরেছিলাম, আমি আপনার বলে গেলাম আসানসোল সিট জিতছি, সেই মার্জিনটা হয়তো কম হবে, আগে 2 লাখ ছিল, প্রেসিডেন্ট ছিলাম, এবারে মার্জিন 30 থেকে 50,000 মধ্যে হবে, সেটা বলে গেলাম, সেটা মিলিয়ে নেবেন। আমরা যদিও অন্য সময় অন্য রাজনৈতিক নেতৃত্বরা বলে থাকে যে আমরা জ্যোতিষী নয়, কি হবে আমরা বলতে পারছি না, কিন্তু লক্ষণবাবু তিনি তার মতন করে যে অ্যাসাইনমেন্ট তার আমাদের সামনে তুলে ধরলেন, আপনারাও শুনলেন, আমরাও শুনলাম, আমাদের কাছেও এর একটা তথ্য রয়েই গেল। কিন্তু আমি প্রথমে এই অনুষ্ঠান শুরু করার আগে যখন বলেছিলাম যে এই যে রথ চলছে, দিলীপ ঘোষের যে রথ, সেই রথের সারথি এক কথায় যদি বলতে যায়, তাহলে লক্ষণ ঘড়ুইকে বাদ দিয়ে চলা যাবে না। আমরা যখনই কোনো গাড়ি চলে এবং কোনো অঘটন ঘটে যায়, আমরা সবসময় দায়িত্ব দিই সেই গাড়ির যিনি ড্রাইভার আছেন তার উপর দিয়েই প্রথম আঙুলটা ওঠে। তাহলে কি ড্রাইভারের কোনো অসুবিধা ছিল?
বা ড্রাইভার ঠিকঠাক চালায়নি বা ড্রাইভার ঘুমিয়ে পড়েছিল, এরকম বিভিন্ন ধরনের কথা আমরা বলেই থাকি, কারণ অভিযোগের তীর সরাসরি ড্রাইভারের দিকেই থাকে। ঠিক এক্ষেত্রেও তাই। যদি আসানসোল এবং দুর্গাপুর, বিশেষ করে দুর্গাপুর বর্ধমানের ক্ষেত্রে দিলীপদার ক্ষেত্রে, কেন্দ্রের ক্ষেত্রেও যদি বলে থাকি যে যেখানে লক্ষণদার দায়িত্বে ছিল, সারথীর ভূমিকা ছিল, সেই জায়গায় যদি কোনো অঘটন ঘটে তার দায়িত্ব যেমন লক্ষণদাকে নিতে হবে, ঠিক যদি ভালো কিছু হয় তার দায়িত্ব কিন্তু লক্ষণদারই রইল। এই বলে আজকের অনুষ্ঠান এখানে শেষ করব। আবার দেখা হবে আগামীকাল। আজকের মতন এখানেই শেষ করছি। নমস্কার। নমস্কার। এই হলো ডেডলাইন কমিউনিকেশনস প্রাইভেট লিমিটেড। আপনারা দেখছেন এক্সপ্রেস নিউজ, খবর নেয়, খবর দেয়।